তো যত আইএসএল এর ম্যাচ দিনের পর দিন এগোতে থাকবে, ইস্ট বেঙ্গলের উপর কিন্তু চাপ তত পরিমাণে কিন্তু বাড়তে থাকবে, বিশেষ করে মিডিওকার টিম বা লোয়ার মিডিওকার টিমের এগেনস্টে। ইস্ট বেঙ্গলের যদি চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকতে হয় তাহলে কিন্তু এই মিডিওকার টিম বা লোয়ার মিডিওকার টিমের এগেনস্টে 3 পয়েন্টটা কিন্তু খুব জরুরি, ইভেন মাস্ট। ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ তো স্পোর্টিং ক্লাব দিল্লির এগেনস্টে। তাহলে স্পোর্টিং ক্লাব দিল্লি তো ইস্ট বেঙ্গলের থেকে তুলনামূলক ধারে ভারে অনেক কমজোরি টিম, তাহলে কেন ইস্ট বেঙ্গল চাপের মুখে থাকবে? তো সেই জিনিসটা নিয়ে তো কথা বলবো। তার আগে কিন্তু পুরো গেমটা আমি ডিটেলসে অ্যানালাইজ করব, যে কোথায় কোথায় দিল্লির কোথায় কোথায় ফ্লজ আমি দিল্লির ফার্স্ট ম্যাচে দেখতে পেয়েছি, আর সেই জায়গাটাকে কাজে লাগিয়ে, সেই অ্যাডভান্টেজটাকে কাজে লাগিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল বাজিমাত করে বেরিয়ে যেতে পারে এই ম্যাচটায়। তারপরে আমি উত্তরটা দেবো যে কেন ইস্ট বেঙ্গলের জন্য এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ ম্যাচ। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। আর একটা প্রি ম্যাচ টকের ভিডিওতে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কিন্তু ইন্ডিয়ান ফুটবল এরকম বিভিন্ন রকম আপডেট, প্লেয়ার রিভিউ, টিম রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল ভিডিও কিন্তু আমি বানিয়ে থাকি। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে কিন্তু আমি ছোট্ট করে ইস্ট বেঙ্গলের টিম আপডেটটা দিয়ে দিই। সেটা হচ্ছে আজকে 19 তারিখ সন্ধ্যে 6টা বাজে আমি এখন কিন্তু ভিডিও বানাচ্ছি। ম্যাচ কিন্তু 21 তারিখ। এখনো পর্যন্ত কিন্তু মোহাম্মদ রাকিব ফুললি ফিট কিনা বা ম্যাচ ফিট কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। নাওরেম মাহেশকে নিয়ে তো কোনো প্রশ্নই নেই, নাওরেম মাহেশ কিন্তু এই ম্যাচেও কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। এবার যতক্ষণ না পর্যন্ত মোহাম্মদ রাকিবের খবর পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাই ধরে নেওয়া যায় যে মোহাম্মদ রাকিবও কিন্তু এই ম্যাচটা মিস করতে চলেছে। আর কেভিন সিবিলে তো টিমের বাইরে রয়েছে, অলরেডি ইন্ডিয়ার বাইরে রয়েছে। তাহলে এই 3জন প্লেয়ারের ডেফিসিয়েন্সি নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল আগের ম্যাচে যেরকম নেমেছে সেরকম কিন্তু এই ম্যাচেও নামতে চলেছে। তো মোস্ট প্রবাবলি প্লেইং 11 আগের ম্যাচে ঠিক যেরকম ছিল সেরকমই কিন্তু এই ম্যাচে থাকতে চলেছে। তো এবার একটু ম্যাচের টেকনিক্যাল ডিসকাশনটা করি। দিল্লির আগের ম্যাচটা আমি একটা ফুটেজ দিচ্ছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে হাফ টাইমের ঠিক আগে বা হাফ টাইমের ঠিক একটুখানি পরে এই হচ্ছে ফুটেজটা। সেটা হচ্ছে বেঙ্গালুরু ভার্সেস দিল্লির যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের এটা কিন্তু ফুটেজ। বেঙ্গালুরু যখন তার প্রথম গোলটা পায়, ভালো করে লক্ষ্য করে দেখো যে বেঙ্গালুরু কিন্তু 4জন প্লেয়ার কিন্তু বক্সের মধ্যে বা বক্সের একটুখানি বাইরে কিন্তু ফ্রি রয়েছে। কোনো ম্যান মার্কিং নেই, কোনো রকম প্রেশার নেই, কিচ্ছু নেই। দিল্লির যদি 4টে ডিফেন্ডারকে দেখো, 1 2 3 4 পরপর যে 4টে ডিফেন্ডার দেখো, 4টে ডিফেন্ডারই কিন্তু ফ্রিতে দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম ম্যান মার্কিং নেই। আর ডিফেন্ডারের সাথে মাঝমাঠের কতটা পরিমাণে গ্যাপ, এই গ্যাপটার মধ্যেই কিন্তু বেঙ্গালুরুর 3টে প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। শিবাশক্তি ওখানে যে কোনো প্লেয়ারকে যদি মাইনাস করে বলটা দিত তাহলে কিন্তু ইজিলি যে কেউ গোলটা করে দিয়ে বেরিয়ে যেত। এইটা হচ্ছে সব থেকে বড় দিল্লির কিন্তু ফ্লজ। আর ফার্স্ট হাফ শেষ হওয়ার পরে কোথাও যে প্রত্যেকটা কোচ একটা জিনিসই করে, যে ফার্স্ট হাফে যেই ভুলগুলো সেই টিমটা করেছে সেকেন্ড হাফে কিন্তু সেই জিনিসটা কিন্তু মেরামত করার চেষ্টা করে। কিন্তু দিল্লির ক্ষেত্রে দেখলাম সেটা পুরোটা উল্টো হলো। মানে ফার্স্ট হাফে যেরকম খেলা খেলেছে সেকেন্ড হাফে কিন্তু সেম খেলাটা খেলেছে। হ্যাঁ, ইন্টেন্টটা একটু ভালো দেখেছে ঠিকই, কিন্তু ওই যে মাঝমাঠের সাথে যে ডিফেন্সের একটা গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু অলওয়েজ রয়ে গেছিল। বেঙ্গালুরু কিন্তু সেই সুযোগটা কিন্তু সেকেন্ড হাফে আর নিতে পারেনি। তো কোথাও সেই সুযোগটা কিন্তু সম্পূর্ণভাবে নিতে পারে আমাদের ইস্ট বেঙ্গল টিম। তার কারণ মৃগুয়েল কিন্তু ওই চ্যানেলটা থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাটাক তোলে, আর মৃগুয়েলকে আটকানো সেরকম লেভেলের কিন্তু ব্লকার বা সেরকম লেভেলে কিন্তু ম্যান মার্কিং কিন্তু প্রয়োজন। প্লাস সাউল ক্রেসপো যদি মৃগুয়েলের সাথে যদি অ্যাটাকে উঠে যায় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের এই পার্টিকুলার এই জোনটাতে কিন্তু ডমিনেট করতে পারে। এটা এই মুহূর্তে যেটা আমার মনে হয়। আমি যে জিনিসটা ফলো করেছি আগের ম্যাচ দেখে গেম রিড করে, প্লাস ইস্ট বেঙ্গলের যে গেম রিডিং আমি যে করছি এই সিজন ধরে যে করছি, তাতে কিন্তু সম্পূর্ণ এই জিনিসটাই কিন্তু আসে যে কোথাও ইস্ট বেঙ্গল যে মাঝমাঠ থেকে উঠে গিয়ে যে অ্যাটাকগুলো বিল্ড আপ করে, অ্যাটাকগুলোকে যদি আটকাতে হয় তাহলে কিন্তু সেরকম লেভেলের কিন্তু সুইপার পজিশনের প্লেয়ার, ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেরকম পজিশনের কিন্তু সেন্টার ব্যাক যে কিন্তু ম্যান মার্কিংটা ভালো রাখতে পারে, ভালোভাবে কিন্তু বল পজিশন রাখতে পারে, সেই টাইপের প্লেয়ার যদি সেই টিমের না থাকে তাহলে সেই টিমের এগেনস্টে কিন্তু ইস্ট বেঙ্গলের এই মাঝমাঠ কিন্তু ধুলির সাত করে দিয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো কোথাও এই অ্যাডভান্টেজটা কিন্তু ইস্ট বেঙ্গলকে নিতে হবে। এই যে উইক পয়েন্টটা যেটা রয়েছে সেটা কিন্তু তুলতে হবে। তার কারণ এই উইক পয়েন্টটা কেন বলছি, দিল্লি কি তাহলে নেক্সট ম্যাচ থেকে এই উইক পয়েন্টটা কি শুধরে নেওয়ার চেষ্টা করবে না? অবশ্যই কিন্তু করবে, কিন্তু কোথাও একটা ফ্লস কিন্তু অবশ্যই রয়ে যাবে। সেই ফ্লসটা হচ্ছে যে এই ডিফেন্সিভ গ্যাপ বা একটা কমিউনিকেশন গ্যাপ, এই গ্যাপটা কিন্তু 1 2 দিন বা 3 দিনের মধ্যে কিন্তু মেরামত হওয়া সম্ভব না।
ডিফেন্ডার প্লাস যে মাঝ মাঠের প্লেয়ার রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে হয়। আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কিন্তু সেই গ্যাপটা কিন্তু কোনোদিন পূরণ হবে না। যদি কমিউনিকেশন গ্যাপ থেকে যায়, অবভিয়াসলি কিন্তু এই জায়গাটা গ্যাপ থেকে যায়। প্লাস ম্যান মার্কিং যদি ইস্টবেঙ্গলের মতন এই সুপিরিয়ার টিম এই মুহূর্তে দাঁড়িয়ে যে একদম রেড হট ফর্মে রয়েছে, এই টিমের এগেনস্টে যদি ম্যান মার্কিং না হয়, তাহলে আমাদের বিপিন সিং রয়েছে, আমাদের ইউসুফ এসেসারি যে ডেবিউতে দুখানা গোল করে কিন্তু মোটামুটি এই মুহূর্তে মাতিয়ে দিয়েছে পুরো ইস্টবেঙ্গল জনতাদের। প্লাস ডান দিক থেকে এডমুন্ড রাল্লেডিকা, মাঝখান থেকে মৃগুয়েল, তারপর কিন্তু মোহাম্মদ রাশিদও রয়েছে যে কিন্তু প্রায় কিন্তু অ্যাটাকে উঠে যায়, মোটামুটি ধুলিসাৎ করে দেবে। এই তো হলো ইস্টবেঙ্গলের মোটামুটি অ্যাডভান্টেজের কথা। এবার আমি ভিডিওর একদম লাস্ট পার্টে আসি, সেটা হচ্ছে আমি যে একদম প্রথমে বলেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু চাপের মুখে থাকবে, ইস্টবেঙ্গলের সামনে কিন্তু অনেক বড় পরীক্ষাটা কেন? পরীক্ষাটা এই কারণেই যে লাস্ট কটা সিজন ধরে আমরা দেখছি, প্লাস রিসেন্ট এই সিজনেও কিন্তু আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল এরকম মিড লেভেল টিম বা লোয়ার মিড লেভেল টিম যাদের কিন্তু শক্তি তুলনামূলক ইস্টবেঙ্গলের থেকে কিন্তু অনেকটাই কম ধারে বাড়ে শক্তিতে, সেই টিমের এগেনস্টে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু মানে মোটামুটি পচা শামুকে পা কাটার মতন অবস্থা। নয় পয়েন্ট লুজ করেছে, নয় কিন্তু নকআউটসে হেরেছে। সেই শুরু হচ্ছে আমাদের ফার্স্ট আইএসএল থেকে, যেখানে ইস্টবেঙ্গলের হাতে কিছু ছিলই না। সেখান থেকেও যেই সব ম্যাচ অ্যাটলিস্ট জেতার কথা, সেই সব ম্যাচে কিন্তু মোটামুটি ড্র করেছে আর নাহলে হেরেছে। আমরা 2022-23-এর যে সিজনটা ছিল আন্ডার কনস্টান্টাইন, সেই সিজনেও কিন্তু আমরা দেখেছি, কার্লোস কুয়াদ্রাতের আন্ডারেও কিন্তু আমরা দেখেছি। আর আগের বছর ডুরান্ড কাপেও কিন্তু আমরা দেখেছি যে কোথাও শিলং লাজংয়ের কাছে কিন্তু কোয়ার্টার ফাইনাল হেরে কিন্তু বেরিয়ে গেছিল। আর এই সিজনে কিন্তু আমরা সেটাও দেখেছি যে কোথাও ডায়মন্ড হারবারের মতন টিমের এগেনস্টে কিন্তু সেমিফাইনাল হেরে কিন্তু আমরা ডুরান্ড কাপের বাইরে বেরিয়ে গেছিলাম। প্লাস সব থেকে বড় যে মাইনাস পয়েন্ট, সেটা কিন্তু সুপার কাপের ওপেনিং গেমে এগেনস্ট ডেম্পো এসসি, একটা একাডেমির প্লেয়ার দিয়ে ভর্তি টিমের এগেনস্টে যদি ইস্টবেঙ্গলের এই সুপিরিয়ার টিম যখন খেলতে নামে, তখন সবারই কিন্তু একটা আশা থাকে যে কোথাও মোটামুটি ইস্টবেঙ্গল বহুত বড় মার্জিনে কিন্তু ম্যাচটা জিতে ফিরবে না। কোথাও সেটা 2-2-তে কিন্তু ড্রতে শেষ হয়েছিল। তো কোথাও এই যে জিনিসটা, কোথাও ওভার কনফিডেন্স নাকি আমি জানি না কি কাজ করে ইস্টবেঙ্গলের এখানটা, যে কোথাও মিড লেভেল টিম বা লোয়ার মিড লেভেল টিম এর এগেনস্টে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু পয়েন্ট লুজ করে। কোথাও এই জিনিসটা কিন্তু সব থেকে বেশি সাবধান হতে হবে, বিশেষ করে এই সিজনে। এটা কিন্তু সুপার কাপ নয়, এটা কিন্তু ডুরান্ড কাপ নয়, এটা কিন্তু আইএসএল, যেখানে প্রতিটা ম্যাচের প্রতিটা মুহূর্ত, প্রতিটা গেমের পয়েন্ট কিন্তু ডিসাইড করবে যে তুমি কত অ্যাহেড থাকবে তোমার অপোনেন্টের বিরুদ্ধে। তার মধ্যে যদি ম্যাচ সংখ্যা যদি কম হয়, এই বছর কিন্তু ম্যাচ সংখ্যা কিন্তু 13টা, যদি চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকতে হয়, তাহলে এই রকম টিমের এগেনস্টে 3 পয়েন্ট কিন্তু মাস্ট। দিল্লি বলো, তোমার ওড়িশা এফসি বলো, এইসব যে টিম যারা কিন্তু এই বছর সেরকম ভাবে টিম তৈরি করতে পারেনি, মোহামেডান এফসি বলো, এইসব টিমের এগেনস্টে যদি ইস্টবেঙ্গল কোনো রকমে বাই চান্স যদি পা ফিসলে যায়, ড্র যদি হয়ে যায়, তাহলে কিন্তু অনেক বড় কিন্তু ধাক্কা এটা ইস্টবেঙ্গলের জন্য। সো এই জিনিসটা কিন্তু কোথাও লক্ষ্য রাখতে হবে, যে কোথাও এমন ভাবে গেমটা অ্যাপ্রোচ করতে হবে যে আমার ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচটা থেকে কিন্তু 3 পয়েন্টটা ইম্পর্টেন্ট, কিন্তু এই 3 পয়েন্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট যে কোথাও গোল ডিফারেন্স, কত গোলের মার্জিনে ইস্টবেঙ্গল এই ম্যাচে জিতছে, এটাও কিন্তু সব থেকে বড় চিন্তার বিষয় কিন্তু হবে। দেখা যাক, অস্কার ব্রুজার হাতে যেই টিমটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। আশা করা যায় যে কোথাও আর পরীক্ষা নিরীক্ষার পথে কিন্তু অস্কার ব্রুজার হাঁটবে না, যেটা আমরা লাস্ট ম্যাচেও দেখলাম যে কোথাও নন্দা শেখরকে স্টার্টিং 11-এ দিয়ে দেওয়া। আশা করি এরকম পরীক্ষা নিরীক্ষার মুখে এই ম্যাচে হাঁটবে না, হয়তো এডমুন্ড রাল্লেডিকা বা জেরিকে হয়তো স্টার্ট করাতে পারে। দেখা যাক কি হয়। 21 তারিখের ম্যাচ, এখনো হাতে একটা দিন সময় রয়েছে। আমি যখন কোনো আপডেট পাবো প্লেইং 11 নিয়ে, আমি কিন্তু সাথে সাথে কিন্তু আমার কমিউনিটি ট্যাবে কিন্তু পোস্ট করে জানিয়ে দেবো। ততক্ষণের জন্য কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা যদি এতটা দেখে থাকো তাহলে প্লিজ একটুখানি লাইক করে দাও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো ব্যাস, আর বেশি কিছু বলার নেই, মোটামুটি আমি সব জিনিসই কভার করতে পারলাম। তো একটুখানি কমেন্ট সেকশনে জানিও তোমাদের মতামতটা কি রয়েছে। তো ততক্ষণের জন্য কিন্তু শুভরাত্রি, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য চলো, টাটা।